Hello everybody, welcome to the Way of Solution. This is Arabul Rahman, 1st May 2026. আজকে মে মাসের শুরু এবং এই নতুন মাসে আমরা নতুন প্রথম দিনের কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে চলে এসেছি। একদমই দুর্দান্ত কিছু গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে চর্চা করব এবং তার সাথে সাথে অবশ্যই জিকে প্রশ্ন থাকছে তোমাদের জন্য বেশ কয়েকটা। শুধু এই পর্বটা কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য নয়, জিকে প্র্যাকটিসের জন্য একটা দুর্দান্ত পর্ব। তো প্রতিদিন যারা আমাদের এই ভিডিওটি দেখছো, যারা প্রতিদিন এই ক্লাসটিতে যুক্ত হচ্ছ, সকলকে বলবো ক্লাসটিতে একটা করে লাইক করো, চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না এই চ্যানেলটিকে। শুরু করছি আজকের আমাদের 2026 সালের 1 মে আজকের দিনের কারেন্ট অ্যাফেয়ার্স। TWS একাডেমি অ্যাপ সকলে ডাউনলোড করে ফেলো দ্রুত। প্রথম প্রশ্ন স্ক্রিনে, প্রতি বছর কোন দিনটি আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসাবে পালিত হয় বা ইন্টারন্যাশনাল লেবার ডে কোন দিনটাকে পালন করা হয়? সঠিক উত্তর হবে প্রথম প্রশ্নের আজকের দিনে অর্থাৎ 1 মে পালন করা হয় আন্তর্জাতিক শ্রমিক দিবস। চলো ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা এই শ্রমিক দিবস সম্পর্কে আরো দুটো গুরুত্বপূর্ণ জিনিস জেনে নিই। ডিয়ার স্টুডেন্টস, ফার্স্ট বলা হচ্ছে ইন্টারন্যাশনাল লেবার ডে অবজার্ভড অ্যানুয়ালি মে 1, যেটাকে আমরা মে দিবস হিসাবেও চিনি। এটা শ্রমিকদের স্বার্থ রক্ষার্থে পালন করা হয়। এখান থেকে ছোট্ট একটা তথ্য জেনে রাখবে, এই মে দিবসটা আমাদের ভারতবর্ষে প্রথম পালন করা হয়েছিল 1923 সালের দিকে একজন ব্যক্তির দ্বারা, যার নাম হচ্ছে সিঙ্গারাভেল্লু চেট্টিয়ার। তিনি ভারতবর্ষে প্রথম মে দিবসটা পালন করেছিলেন। নেক্সট প্রশ্ন স্ক্রিনে, সম্প্রতি কাকে স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড বা স্যাল এর চিফ ভিজিল্যান্স অফিসার পদে নিয়োগ করা হয়েছে? সম্প্রতিকালে যিনি স্যাল স্টিল অথরিটি ইন্ডিয়া লিমিটেডের চিফ ভিজিল্যান্স অফিসার পদে নিযুক্ত হয়েছেন তিনি হলেন দিলীপ কুমার। দিলীপ কুমার ইজ সিনিয়র অফিসার অফ ইন্ডিয়ান রেলওয়ে সার্ভিস অফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, যেটাকে IRSME বলা হচ্ছে, তার তিনি একটা সিনিয়র অফিসার ছিলেন এবং তাকে হ্যাজ অ্যাজিউমড দ্য চার্জ অফ চিফ ভিজিল্যান্স অফিসার ইন স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড। স্যাল হচ্ছে আমাদের ভারতবর্ষের একটা রাষ্ট্রায়ত্ত বড়, আমরা দেখবো একটা কোম্পানির মধ্যে পড়ে এবং এই কোম্পানিটা সম্প্রতিকালে সেন্ট্রাল বা চিফ ভিজিল্যান্স অফিসার হিসাবে নিযুক্ত হয়েছেন যিনি, তার নাম দিলীপ কুমার। স্টিল অথরিটি ইন্ডিয়া লিমিটেড সদর দপ্তর অবস্থিত আছে নতুন দিল্লিতে এবং এটা প্রতিষ্ঠিত হয়েছিল 1973 সালের দিকে। সম্প্রতিকে তামিলনাড়ুর প্রথম রূপান্তরকামী বা ট্রান্সজেন্ডার ক্রিকেট আম্পায়ার হিসাবে নিযুক্ত হয়ে ইতিহাস সৃষ্টি করেছেন। ভারতের যদি আমরা দেখি ডোমেস্টিক ক্রিকেটের ইতিহাসে প্রথম ট্রান্সজেন্ডার একজন ক্রিকেট আম্পায়ার হয়েছেন, তার নাম কি, যিনি তামিলনাড়ু থেকে বিলং করেন? যাকে সম্প্রতি তামিলনাড়ুর প্রথম রূপান্তরকামী ক্রিকেট আম্পায়ার হিসাবে নিযুক্ত করা হয়েছে তিনি হলেন ঋতিকা সিরি। ঋতিকা সিরি দ্য ফার্স্ট ট্রান্সজেন্ডার আম্পায়ার ফ্রম তামিলনাড়ু। নেক্সট প্রশ্ন, সমবায় ব্যাংকিং এর ক্ষেত্রের দক্ষতা বৃদ্ধির জন্য সম্প্রতি RBI বা রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া কোন মিশনটি চালু করেছে? সমবায় ব্যাংকিং ক্ষেত্রে দক্ষতা বৃদ্ধির জন্য সম্প্রতি RBI যে মিশনটি চালু করেছে সেটির নাম সক্ষম। RBI লঞ্চেস মিশন সক্ষম ফর ক্যাপাসিটি বিল্ডিং অফ আরবান কোঅপারেটিভ ব্যাংকিং সেক্টর। অলরাইট, নেক্সট প্রশ্ন আমরা দেখি। সম্প্রতি ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ভারতের কোন রাজ্যে প্রধানমন্ত্রীর ফুটবল সেশনের প্রশংসা করেছেন? সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তাকে আমরা একটা নজিরবিহীন কর্মকাণ্ড করতে দেখেছি। তিনি কিছু শিশুদের সাথে একটা ফুটবল ম্যাচ খেলেছেন, একটা ফুটবল সেশনে তিনি অংশগ্রহণ করেছিলেন। সেটা কোন রাজ্যে? অ্যান্সার হচ্ছে
সিকিম রাজ্যে। সম্প্রতি তিনি সিকিম ভিজিট করেছেন এবং ডিয়ার স্টুডেন্টস পিএম মোদি প্লেস ফুটবল ইন চিলড্রেন্স উইথ চিলড্রেন্স অফ সিকিম, সিকিমের শিশুদের সাথে তিনি ফুটবল খেলেছেন। সেট টু আনভেইল 4000 crore ডেভেলপমেন্ট পোস্ট। তো ইতিমধ্যে তিনি ডিয়ার স্টুডেন্টস সেই রাজ্যে আমরা দেখব 4000 কোটি টাকার ডেভেলপমেন্ট প্রজেক্ট, ডেভেলপমেন্ট তোমার হচ্ছে বা উন্নয়নমূলক কিন্তু অনুদান সেখানে তিনি উন্মোচন করেছেন। ফিফা চিফ ইনফান্তিনো লাউডস পিএম মোদিস ফুটবল সেশন ইন সিকিম। তিনি মোদিজির এই যে ফুটবল সেশন সেটাকে তিনি রিসেন্টলি আমরা দেখব প্রশংসাও করেছেন। পরবর্তী প্রশ্ন স্ক্রিনে, সম্প্রতি ভারতের কোন রাজ্য সরকার রাজ্যে বিনিয়োগ ও চাকরির সুযোগ বাড়াতে এআই নীতি 2026 চালু করেছে? সম্প্রতিকালে ভারতের যে রাজ্য সরকার রাজ্যে বিনিয়োগ এবং চাকরি বা জব অপরচুনিটি বাড়ানোর জন্য এআই পলিসি বা এআই নীতি 2026 চালু করেছে সেটা হচ্ছে মহারাষ্ট্র রাজ্য। মহারাষ্ট্র গভর্নমেন্ট অ্যানাউন্সেস আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পলিসি 2026 টু বুস্ট ইনভেস্টমেন্ট অ্যান্ড জব এবং ইনভেস্টমেন্টটাকে বুস্ট করার জন্য ডিয়ার স্টুডেন্টস সম্প্রতিকালে তারা এআই ইন্টেলিজেন্স বা এআই পলিসি 2026 লঞ্চ করেছে। অলরাইট, আমাদের পরবর্তী প্রশ্ন স্ক্রিনে। আজকে 7টায় কারেন্ট অ্যাফেয়ার্স হবে। আমাদের 7 নম্বর কারেন্ট অ্যাফেয়ার্স 2026 সালের কমনওয়েলথ ইউথ ওয়েট লিফটিং মানে ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপে ভারত মোট কতটি স্বর্ণপদক জিতেছে? দু সালের কমনওয়েলথ ইউথ ওয়েট লিফটিং বা ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপে ভারত মোট 4টি স্বর্ণপদক জিতেছে। ইন্ডিয়া উইন্স 4 গোল্ড মেডেলস অ্যাট কমনওয়েলথ ইউথ ওয়েট লিফটিং চ্যাম্পিয়নশিপ ইন সামোয়া। এটা কোথায় অনুষ্ঠিত হয়েছে? এটা সামোয়া বলে একটা দেশে ডিয়ার স্টুডেন্টস অনুষ্ঠিত হয়েছে। সামোয়াটা কোথায়? এটা ওশেনিয়া মহাদেশের একটা ছোট্ট দ্বীপ রাষ্ট্র, নিউজিল্যান্ডের কোস্ট থেকে কিছু দূরে অবস্থিত আছে। এই সামোয়াটা ওশেনিয়া মহাদেশের মধ্যে পড়ে এবং এটা প্রশান্ত মহাসাগরের মাঝখানে অবস্থিত আছে। এর রাজধানীর নামটা একটু জেনে রাখো। সামোয়া দ্বীপ রাষ্ট্রের রাজধানীর নাম হচ্ছে এপিয়া। সামোয়ার রাজধানী এপিয়া, সেখানে এটা অনুষ্ঠিত হয়েছে। ডিয়ার স্টুডেন্টস, এখানে যে 4টি পদক জিতেছে আমাদের ভারত, তার ভিতরে আছে সুনীল সিং এর পুরুষদের 65 কেজি বা 65 কিলোগ্রাম বিভাগে 271 কিলোগ্রাম উত্তোলন করে তিনি স্বর্ণ পদক জিতেছেন। টোটাল 271 কেজি তিনি উত্তোলন করেছেন 65 কেজির বিভাগটাতে। এছাড়া ইসংফা গইগে তিনি ডিয়ার স্টুডেন্টস গগৈ মাফ করবে, তিনি সম্প্রতিকালে মহিলাদের 58 কিলোগ্রাম বিভাগে মোট 185 কিলোগ্রাম উত্তোলন করে শীর্ষ পুরস্কার জিতেছে। তারপরে অভিনব গইগে তিনি ডিয়ার স্টুডেন্টস জিতেছেন পুরুষদের 71 কেজি বিভাগে মোট 284 কিলোগ্রাম উত্তোলন করে স্বর্ণপদক নিশ্চিত করেছেন। তো এই হচ্ছে আমাদের ভারত কয়েকটা সেখানে পদক জিতেছে। টোটাল যদি আমরা দেখি তারা তোমার হচ্ছে 4 গোল্ড মেডেল, 4টি কিন্তু গোল্ড মেডেল জিতেছে, যার মধ্যে এখানে কয়েকজনের কিন্তু নাম দেয়া হয়েছে। চলো এর পরবর্তী আমরা দেখে নিই আজকে জিকে প্রশ্ন উত্তর। আমরা আজকে 7টায় কারেন্ট অ্যাফেয়ার্স করব। যতগুলো কারেন্ট অ্যাফেয়ার্স আজকে আমরা ইম্পর্টেন্ট পেয়েছি সেগুলো। যারা ক্লাসটিতে এখনো লাইক করোনি দ্রুত একটা করে লাইক করে ফেলো ক্লাসটিতে। TWS একাডেমি অ্যাপ ডাউনলোড করো সকলে, সেখানে তোমরা পিএসসি মিসলেনিয়াসের ব্যাচে ভর্তি হতে পারবে। আমাদের নতুন ব্যাচ অলরেডি লঞ্চ হয়ে গেছে। এছাড়া রেল ফাউন্ডেশন ব্যাচ, কম্বাইন্ড ফাউন্ডেশন ব্যাচ এক্সেট্রা বিভিন্ন ব্যাচ সেখানে আমাদের অনগোয়িং চলছে। তো ইচ অ্যান্ড এভরিবডি যারা এখনো যুক্ত হওনি দ্রুত যুক্ত হয়ে যাও এই ব্যাচটাতে। চলো আমরা শুরু করছি আজকের প্রথম জিকে প্রশ্ন দিয়ে। প্রথম প্রশ্ন, রজার্স কাপ শব্দটি কোন খেলার সাথে সম্পর্কিত? চলো, এটা সঠিক উত্তর হচ্ছে রজার্স কাপ টেনিস খেলার সাথে যুক্ত। এটাকে বলা হয়ে থাকে জাতীয় ব্যাংক ওপেন্স বা ন্যাশনাল ব্যাংক ওপেন কাপ বলেও কিন্তু আমরা চিনি।
এটা আসলে যুক্ত হচ্ছে ডিয়ার স্টুডেন্টস কিসের সাথে? এটা টেনিস খেলার সাথে যুক্ত, টেনিস খেলার সাথে যুক্ত বেশ আরো কয়েকটা গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট, যেমন উইম্বেলডন ট্রফি, অস্ট্রেলিয়ান কাপ, গ্র্যান্ড স্ল্যাম কাপ, ইউএস ওপেন, প্রেসিডেন্টস কাপ আর ডেভিস কাপ, এর সবগুলোই ডিয়ার স্টুডেন্টস কিসের সাথে যুক্ত? লন টেনিস খেলার সাথে যুক্ত। মনে রাখবে টেনিস খেলার কিন্তু দুটো ভাগ, একটা টেনিস খেলা হয়ে থাকে ডিয়ার স্টুডেন্টস টেবিলের উপরে, যেটাকে আমরা টেবিল টেনিস বলি, আরেকটা হচ্ছে লন টেনিস, যেটা ঘাসের কোর্টে, কখনো কখনো আর্টিফিশিয়াল কোর্টে, না হলে কখনো ক্লে কোর্টের উপরে খেলা হয়। যেমন একটা ওপেন আছে যেটাকে আমরা ফ্রেঞ্চ ওপেন বলি, যেটা খেলা হয়ে থাকে ডিয়ার স্টুডেন্টস ক্লে কোর্টের উপরে। আবার অস্ট্রেলিয়া ওপেন, তারপরে ইউএস ওপেন, এগুলো হার্ড কোর্টের উপরে খেলা হয়। উইম্বেলডন ট্রফি বা উইম্বেলডন ওপেন, এটা খেলা হয়ে থাকে ডিয়ার স্টুডেন্টস ঘাসের কোর্টের উপরে। তো বিভিন্ন ভাবে এই টুর্নামেন্টে খেলা হয়। নিম্নের কোনটির উৎকৃষ্ট উৎস হলো ডাল জাতীয় শস্য? ডাল জাতীয় বিভিন্ন শস্য, যেমন মুসুর ডাল, অড়হর ডাল, তারপরে আরো অনেক ধরনের ডাল আছে না, অড়হর ডাল, মুসুর ডাল, মুগ ডাল। হ্যাঁ, এই যে ডালগুলো আমরা পাই, এই ডালগুলো অ্যাকচুয়ালি কি দিয়ে তৈরি হয়? এই ডালগুলো অ্যাকচুয়ালি সবই হচ্ছে, আমরা যদি দেখি, রবি শস্যের একটা মধ্যে বেশিরভাগ পড়ে, এবং এগুলো প্রোটিনের খুব ভালো উৎস। প্রোটিন পাওয়া যায়, খুব ভালো পাওয়া যায় না, তবে প্রোটিন পাওয়া যায় মোটামুটি ডাল থেকে। সব থেকে ভালো প্রোটিন আমরা কিসে পাবো? মাংস এবং ডেয়ারি স্টুডেন্টস পনির, এইগুলোতে সাধারণত প্রোটিন খুব বেশি পরিমাণে পাওয়া যায়। কিন্তু প্রোটিনের আরো একটা ভালো উৎস হচ্ছে ডাল। ফ্যাটের যদি উৎস বলি, ফ্যাট জাতীয় বিভিন্ন খাবার, যেমন তৈলাক্ত জাতীয় বিভিন্ন খাবার, তাতে ফ্যাট বেশি থাকে অবভিয়াসলি। শর্করা বেশি আমরা পাবো বিভিন্ন ফ্রুটসে, বেশিরভাগ শর্করা পাবো। আটা, তারপরে হচ্ছে তোমার ধান, গম, এগুলোতে খুব বেশি পরিমাণে শর্করা বা কার্বোহাইড্রেট পাওয়া যায়। ভিটামিন সি, লেবু, আমলকি ইত্যাদি বিভিন্ন ফলে আমরা ভিটামিন সি অধিক পরিমাণে পেয়ে থাকি। মাশরুম শিলা মূলত কোন প্রাকৃতিক শক্তির ক্ষয়কার্যের ফলে গঠিত হয়? মাশরুম শিলা অনেকটা মাশরুমের মতো দেখতে হয়ে থাকে। এই যে মাশরুম শিলাটা থাকে, এই মাশরুম শিলাটা কিসের ক্ষয়কার্যের ফলে হয়? মনে করো একটা পাহাড় আছে, এই পাহাড়টা ডিয়ার স্টুডেন্টস একটা ফাঁকা জায়গাতে আছে, যেখানে খুব জোরে বায়ু প্রবাহ হচ্ছে। তো অবভিয়াসলি মাশরুম শিলাটা তৈরি হয়ে থাকে বায়ুর ক্ষয়কার্যের ফলে। এখন কিভাবে তৈরি হয়? যখন কোনো শিলার উপরের দিকটা কঠিন শিলা দিয়ে গঠিত হবে এবং নিচের দিকটা ডিয়ার স্টুডেন্টস নরম শিলা দ্বারা গঠন থাকবে, তখন ডিয়ার স্টুডেন্টস কঠিন শিলার তুলনায় বায়ু দ্বারা নরম শিলা খুব দ্রুত ক্ষয় হবে। তখন নিচের দিকটা ক্ষয়প্রাপ্ত হয়ে যাবে, আর উপরের দিকটা সেটা কিন্তু অক্ষতভাবে থাকবে এবং ব্যাঙের ছাতার মতো দেখতে হবে। এই প্রকৃতির ভূমিরূপকে আমরা একটা নাম দিয়ে থাকি, এটাকে বলা হয়ে থাকে গৌর ভূমিরূপ। এটাকে ভূগোলের ভাষায় গৌর ভূমিরূপ বলা হয়। আর এই ভূমিরূপটা বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্টি হয়। এছাড়া বায়ুর ক্ষয়কার্যের ফলে আর কি কি ভূমিরূপ সৃষ্টি হয়? ইয়ারদাং ভূমিরূপ, ইয়ারদাং বলে একটা ভূমিরূপ আছে, জিউগেন বলে একটা ভূমিরূপ আছে, জিউগেন। আচ্ছা, মোনাডনক বা ইনসেলবার্জ, এই ধরনের ভূমিরূপ গুলো সবই তৈরি হয়ে থাকে বায়ুর ক্ষয়কার্যের ফলে। ভারতবর্ষে কোন মুঘল সম্রাটের সৌধ নেই বা সমাধি নেই? কোন মুঘল সম্রাটের সমাধি বা সৌধ আমাদের ভারতে নেই? সেটা হচ্ছে বাবরের সমাধি ভারতে নেই। কোথায় তার সমাধি? তার সমাধি হচ্ছে বাগে বাবর বলে একটা জায়গাতে, যেটা কাবুলে অবস্থিত আছে। আর কাবুলটা তোমরা জানো নিশ্চয়ই, যেটা আমাদের প্রতিবেশী দেশ আফগানিস্তানের মধ্যে পড়ে। আকবরের সমাধি আছে উত্তরপ্রদেশ বা ইউপির মধ্যে এটা পড়ে। শাহজাহানের সমাধি হচ্ছে আগ্রাতে অবস্থিত আছে, শাহজাহানের সমাধি উত্তরপ্রদেশের। ঔরঙ্গজেবের সমাধি হচ্ছে ছত্রপতি সম্ভাজি নগর, যেটাকে আমরা আগে ঔরঙ্গাবাদ বলেও চিনতাম, সেটা কিন্তু মহারাষ্ট্রের মধ্যে অবস্থিত আছে। তো আমরা এখানে দেখবো এটা মহারাষ্ট্রে তার সমাধি আছে। তো এগুলো ডিয়ার স্টুডেন্টস সবই ভারতে সমাধি, বাট এখানে বাবরের সমাধিটা ভারতে নেই। আরো দুজন মুঘল সম্রাটের কিন্তু ভারতে সমাধি নেই। ভারতে যাদের সমাধি নেই,
তারা কারা? তারা হচ্ছে ডিয়ার স্টুডেন্টস, একজন হচ্ছে জাহাঙ্গীর। জাহাঙ্গীরের সমাধি কোথায় আছে? পাকিস্তানের লাহোরে অবস্থিত আছে জাহাঙ্গীরের সমাধি। আর 3 নম্বর মুঘল সম্রাট যার সমাধি ভারতে নেই তিনি হচ্ছেন দ্বিতীয় বাহাদুর শাহ। দ্বিতীয় বাহাদুর শাহের সমাধি কোথায়? তার সমাধি আছে রেঙ্গুনে। ঠিক আছে, তার সমাধি রেঙ্গুনে অবস্থিত আছে। ক্লিয়ার? নেক্সট প্রশ্ন, মহারাষ্ট্রের বর্তমান মুখ্যমন্ত্রীকে? মহারাষ্ট্র রাজ্যে মুখ্যমন্ত্রী হচ্ছে দেবেন্দ্র ফডনবিস বা ফডনবিস। ভারতের সংসদে একটি বিল কখন আইনে বা অ্যাক্টে রূপান্তরিত হয়? তুমি একটা বিল তুললে, সেই বিলটা কখন আইন বা অ্যাক্টে পরিণত হবে? কিভাবে আইনটা পাস হবে? একটা সাধারণ বিল যদি তুমি তোলো, যে কোনো ধরনের বিল, মানি বিল বাদে, মানি বিলটা একটু আলাদা ধরনের এক্সেপশনাল, বাট বাকি সমস্ত ধরনের বিলগুলোর ক্ষেত্রে আমরা দেখব প্রথমে সেটাকে সংসদে উত্থাপন করতে হবে। সংসদের উভয় কক্ষ মানে লোকসভা রাজ্যসভা দুটো দ্বারাই পাস হতে হবে। তারপরে ডিয়ার স্টুডেন্টস সেটা রাষ্ট্রপতির সই বা রাষ্ট্রপতির সম্মতি পেলে একটা আইনে পরিণত হতে পারে। তো এখানে অপশন বি রাইট অ্যান্সার হবে। ক্যালামাইন নিচের কোন ধাতুর আকরিক? ক্যালামাইন কোন ধাতুর আকরিক? অ্যান্সার হচ্ছে জিঙ্কের আকরিক হচ্ছে ক্যালামাইন। ক্রায়ো প্রিজার্ভেশন বা ক্রায়ো সংরক্ষণ পদ্ধতিতে জৈব নমুনা দীর্ঘমেয়াদী সংরক্ষণের জন্য ব্যবহৃত আদর্শ তাপমাত্রা কত? ক্রায়ো সংরক্ষণ কি? তোমরা এটা কিন্তু একটু অর্ধেক হলেও জানো, স্কুলের বইতে তোমরা পড়েছো যে ক্রায়ো সংরক্ষণ মানে খুব কম তাপমাত্রায় তরল নাইট্রোজেনে পদার্থের সংরক্ষণ, যেমন পদার্থের বা জৈব পদার্থ, যেমন তোমার হচ্ছে বিভিন্ন প্রাণীর জিন, ডিএনএ, তারপরে আরো বিভিন্ন জিনিস, কোষ হতে পারে, এইসব জিনিসকে বা প্রাণীর নমুনাকে সংরক্ষণ করাকে আমরা বলি ক্রায়োপ্রিজার্ভেশন। তো এর জন্য আদর্শ তাপমাত্রা -196 ডিগ্রি সেলসিয়াস তরল নাইট্রোজেনের প্রয়োজন হবে যেখানে এটা সংরক্ষণ করা হয়ে থাকে। পরিকল্পনা কমিশনের প্রধান কাজ কি? অ্যান্সার হচ্ছে এখানে পঞ্চবার্ষিকী পরিকল্পনার প্ল্যানিং তৈরি করা তাদের প্রধান কাজ ছিল। 1950 সালে প্রথম এটা গঠন হয়েছিল। এটাকে যোজনা কমিশন বলেও কিন্তু আমরা চিনি। ডাউন্স তৃণভূমি কোথায় দেখা যায়? ডাউন্স এক ধরনের তৃণভূমি অঞ্চল, এটা আমরা দেখতে পাই অস্ট্রেলিয়া অঞ্চলে, আর নিউজিল্যান্ডে আমরা দেখতে পাই ক্যান্টারবেরি। হ্যাঁ, ক্যান্টারবেরি দেখতে পাওয়া যায় নিউজিল্যান্ডে। চলো এরপরে দেখি, পরিকল্পনা কমিশনের পদাধিকার বলে চেয়ারম্যান কে হন? কমেন্ট বক্সে জানাবে। চলো পরিকল্পনা কমিশন থেকে আরো একটা প্রশ্ন দেয়া হলো, এটা তোমাদের বাড়ির কাজ থাকবে। পশ্চিমবঙ্গের ইতিহাসের দীর্ঘতম সময়ে 23 বছর ধরে মুখ্যমন্ত্রী কে ছিলেন? বিধানচন্দ্র রায়, বুদ্ধদেব বসু, ভট্টাচার্য, জ্যোতি বসু, প্রফুল্লচন্দ্র ঘোষ। প্রফুল্লচন্দ্র ঘোষ হচ্ছে পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী। ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গলের প্রথম মুখ্যমন্ত্রী প্রফুল্লচন্দ্র ঘোষ।
তারপরে বিধানচন্দ্র রায় মুখ্যমন্ত্রী হয়েছিলেন, আর সব থেকে বেশি সময় ধরে মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধদেব বসু, প্রায় 23 বছর সামথিং 100 কতদিন একটা প্রধানমন্ত্রী ছিলেন তিনি। তারপরে বুদ্ধদেব বসু তিনিও প্রায় 10 বছরেরও অনেক বেশি সময় ধরে তিনি মুখ্যমন্ত্রী ছিলেন। দুজনেই কিন্তু লেফট পলিটিক্যাল পার্টির সদস্য ছিলেন বা লেফট সরকারের গঠন করে রেখেছিলেন। এবং যদি আমরা দেখি লেফট আমাদের পশ্চিমবঙ্গে, এটা তো বাঙালিরা সবাই জানে যে 34 বছর শাসন করেছিলেন। এরপরেরটা, দিব্যেন্দু বড়ুয়া চেস একাডেমি ভারতের কোন শহরে অবস্থিত? দিব্যেন্দু বড়ুয়া হচ্ছে একজন চেস প্লেয়ার বা দাবা গ্র্যান্ড মাস্টার তিনি, ঠিক আছে, একজন বাঙালি দাবা গ্র্যান্ড মাস্টার তিনি। এবার এই গ্র্যান্ড মাস্টার দিব্যেন্দু বড়ুয়া, তার নামে চেস একাডেমি আছে কলকাতাতে। অপশন ডি রাইট অ্যান্সার হবে। এটা দেখি পরেরটা, ভারতের কোথায় সবচেয়ে বেশি জাফরান চাষ হয়? জম্মু কাশ্মীরে সব থেকে বেশি জাফরান চাষ হয়। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে কে নাইটহুড উপাধি বর্জন করেছিলেন? 1919 সালে এই কুখ্যাত ঘটনাটি ঘটে, ঠিক আছে, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের ঘটনা। এই ঘটনার পরিপ্রেক্ষিতে ডিয়ার স্টুডেন্ট বা এই ঘটনার প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর তিনি নাইটহুড উপাধি ত্যাগ করেছিলেন বা বর্জন করেছিলেন। ভারতের অর্থনৈতিক উদারীকরণ বা লিবারালাইজেশন শুরু হয়েছিল কোন প্রধানমন্ত্রীর আমলে? উদারীকরণ নীতি আসে কবে? অর্থনৈতিক উদারীকরণ এসেছিল 1991 সালে। 1991 সালে নয়া বা নতুন অর্থনৈতিক পলিসি আতে। নতুন অর্থনৈতিক নীতি আসে, আর নতুন অর্থনৈতিক নীতি অনুসারে যদি আমরা দেখি উদারীকরণ নীতিটাও একটা গুরুত্বপূর্ণ তার মধ্যে ভাগ ছিল, আর এটা এসেছিল পিভি নরসিংহ রাও যখন প্রধানমন্ত্রী ছিলেন। ইনি 1991 থেকে 1996 সালের মধ্যে ভারতের প্রধানমন্ত্রীর দায়িত্ব সামলেছিলেন। বা প্রথম বাংলা সবাক চলচ্চিত্রের নাম কি বলো? ভারতের প্রথম চলচ্চিত্র পূর্ণদৈর্ঘ্য আমরা জানি রাজা হরিশ্চন্দ্র। ভারতের প্রথম সবাক চলচ্চিত্রটাও আমরা জানি। ভারতের প্রথম সবাক চলচ্চিত্রের নাম কি? সেটার নাম হচ্ছে আলম আরা, তাই তো, আলম আরা, আরদেশি ইরানি দ্বারা এটা পরিচালিত হয়েছিল। আলম আরা বলে একটা তোমার হচ্ছে চলচ্চিত্র। তো আলম আরা চলচ্চিত্রের তিনি পরিচালক ছিলেন। এবং ডেরি স্টুডেন্টস, বাংলা চলচ্চিত্রে যদি কথা বলা হয়, জামাই ষষ্ঠী হচ্ছে বাংলার প্রথম সবাক চলচ্চিত্র। ভারতে অবশিষ্টাংশ ক্ষমতা কার হাতে ন্যস্ত থাকে? দেখো, ভারতের সপ্তম তফসিল, ভারতের সংবিধানের সপ্তম তফসিলে 3টি তালিকা আছে ক্ষমতার, ঠিক আছে, 3টি তালিকা আছে। কি কি তালিকা আছে? ফার্স্ট হচ্ছে ডেরি স্টুডেন্টস কেন্দ্র তালিকা, কেন্দ্র তালিকা, তারপরে হচ্ছে রাজ্য তালিকা, এবং আরেকটা হচ্ছে যুগ্ম তালিকা। হ্যাঁ, এই তালিকাগুলোর মধ্যে ক্ষমতার বন্টন করা হয়েছে, কেন্দ্রের কিছু, রাজ্যের কিছু, আর যুগ্মভাবে দুজনে কিছু কিছু ক্ষমতা ভোগ করতে পারে। এরপরেও কিছু ক্ষমতা যদি অবশিষ্ট থেকে যায়, সেই ক্ষমতাটা কে ভোগ করবে? সেটা ভোগ করবে কেন্দ্র। তো এখানে সঠিক উত্তর হবে অপশন এ, অবশিষ্ট ক্ষমতা ভোগ করার দায়িত্ব বা অবশিষ্ট ক্ষমতাটা চলে যাবে কেন্দ্র সরকারের হাতে। গ্রামরেখা কোন প্রাকৃতিক শক্তির সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ? গ্রামরেখা এটা একটা সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ। এটা হিমাবহের সঞ্চয়ে সৃষ্ট হয়। বলতো দেখি হিমাবহের সঞ্চয়ে আর কি কি সৃষ্ট হয়? হিমাবহের সঞ্চয়ের ফলে সৃষ্ট হয় আরেকটা খুব গুরুত্বপূর্ণ ভূমিরূপ, যেটার নাম হচ্ছে ড্রামলিন। ড্রামলিন, ঠিক আছে। আর বিভিন্ন ধরনের গ্রাবরেখা, ফিয়র্ড, এগুলো ডেরি স্টুডেন্টস তৈরি হয়ে থাকে ডেরি স্টুডেন্টস
হিমাবয়ের সঞ্চয় কার্যের ফলে। নিম্নলিখিত কোন গুপ্ত শাসক সকারি নামে পরিচিত ছিল? সকারি ছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত। এছাড়া তার আরেকটা সব থেকে প্রসিদ্ধ নাম হচ্ছে বিক্রমাদিত্য নামেও তিনি কিন্তু পরিচিত ছিলেন। নীতি আয়োগের নীতি বলতে কি বোঝায়? নীতি আয়োগ, নীতি আয়োগ এটা 2015 সালে গঠন হয়, তাই তো? তো নীতি আয়োগ যে গঠন হয়েছিল, নীতি আয়োগের নীতি বলতে বোঝায় ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া। অপশন ডিতে আমরা সেটাকে পেয়েছি। এই ছিল আজকের আমাদের দুর্দান্ত গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন উত্তরের পর্ব। এখানেই আজকের পর্বটি শেষ হবে। যারা পর্বটি শেষ পর্যন্ত দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না চ্যানেলটিকে, নতুন হলে, আর লাইক করো সকলে সেশনটিতে। প্রতিদিনের ক্লাস দেখতে হলে আমাদের টেলিগ্রাম চ্যানেলেও যুক্ত থাকতে পারো, যেখানে আমি ভিডিওর নোটিফিকেশান তোমাদের প্রোভাইড করে থাকি। আর নোটিফিকেশান নাও পেতে পারো, তার কারণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিদিন সকাল 6টাতে যুক্ত হয়ে যাবে, যেখানে আমি এই কারেন্ট অ্যাফেয়ার্সটা করিয়ে থাকি তোমাদের লাইভে। আর আমাদের সোশ্যাল প্ল্যাটফর্মে যদি ফলো করতে চাও তো অবশ্যই ফলো করতে পারো। ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের পর্বটি এই পর্যন্তই। টাটা, বাই।